আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। লকডাউনে সব লকড হয়ে আছে নাকি? জি স্যার। ইউনিভার্সিটি এই যারা ইয়ে যাদের নেটওয়ার্ক ভালো না তারা কথা বললো না, তাদের কথা শোনা যায় না ঠিক মতো। এদের লাইনগুলো ভালো আছে। see only the girls: Jannatul Firdaus, Shaila Akhtar, Khadija, Rafiq, হাবিবুর রহমান একমাত্র ছেলে, সে আবার একটু অনলাইনে আসছে। সব মেয়েরা, ছেলেরা কি করে, বাইরে বাইরে ঘুরতেছে নাকি লকডাউনে? ওকে, তো আমরা একটু নাকি লেখাপড়া শুরু করা যাক। ইউনিভার্সিটি কি খুলবে মনে হয় ঈদের পরে, নাকি কোরবানি ঈদ, নাকি আগামী বছরের ঈদ? খোলার কথা তো ছিল স্যার, এখন তো আবার লকডাউন দিয়ে দিল না, কোন ঈদের পরে? আমরা অবশ্য ইউনিভার্সিটিতে, আমি একা ডিপার্টমেন্টে, কেউ নাই। স্যার, আমাদের ডিপার্টমেন্টের স্যাররাও তো আক্রান্ত হচ্ছে দেখা গেল স্যার। আরে বাবা, সিরিয়াস। এখন সবার পালা আসতেছে ধীরে ধীরে আর কি, বুঝছো? আমাদের পালা শেষ হয়ে গেছে, বাট সেকেন্ড টাইম আসবে কিনা জানি না, কিন্তু না আসলেই ভালো। হ্যাঁ, অনেক কষ্ট। আর এখন অনেকেই ইনফেক্টেড, তো তারা খুব সাফার করছে এখন সিরিয়াসলি। আমাদের কি অবস্থা, ছাত্রদের মধ্যে কেউ কি ইনফেক্টেড হয়েছে জানো? আমাদের কোন প্রথম দফায় অনেকে আক্রান্ত হচ্ছিল স্যার, 2-3 জনের মতো। বেশি না কম? তোমাদের ইমিউনিটি বেশি নাকি? রেট কম আছে, তাই না? মোটামুটি। জি স্যার। আমাদের বেশি সমস্যা না? জি স্যার। সমস্যা বেশি তাই বলছি না? জি জি স্যার। তোমরা ভালোই আছো সবাই? হ্যাঁ, ভেরি গুড। সব গ্রামে থাকলে আরো ভালো। গ্রামের লোকে তো শুনি না কাউরে করোনা হয়েছে, আমাদের গ্রামেও না। তো যাই হোক, ইউনিভার্সিটির ভিতরে এখন প্রচুর পেশেন্ট, বাড়ি বাড়ি ইনফেকশন, আমাদের টিচাররাও অনেকে। এই হলো অবস্থা। টিকা নেওয়া হয়েছে, ভ্যাকসিন নিয়ে তো কাজ হচ্ছে না, তাই না? আরো হচ্ছে আমার দেখি। ভ্যাকসিন নেওয়ার পরে দেখা যাচ্ছে আরো বাড়তেছে স্যার। ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হলো যে কি বলে টিপিক্যাল করোনা কোভিড। হ্যাঁ, উইথ জিন, আমি কি বলে যে ভ্যারিয়েন্ট বা ভেরিয়েশন অফ জিনস। হ্যাঁ, এক এক সময় এক একভাবে ইট ইজ মডিফাইং ইটসেলফ, তাই না? এখন আমাদের বডি হ্যাজ টু modify to cope with COVID. I hope, let's see, in the coming future, hopefully it will be like other viruses. নাকি? তা না হলে তো আর সভ্যতাই টিকবে না। জি স্যার, এরকম বন্ধে চলে যাচ্ছে স্যার। সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি করোনা এরকম ভাবে আসতেই থাকে, তাই না? দেখা যাক। গুড। তোমরা কতজন আসছো অনলাইনে অলরেডি? কতজন দেখাচ্ছে? 78 না 77? গুড। তো আমরা এর আগে পর্যন্ত যেখানে ছিলাম, we are talking about economics and environment, right? Economics of the environment, economics and environment. So it is খুব interesting and important to understand how economics and environment are interlinked, right? Linked. So there can be many ways of explaining this relationship. ঠিক না? আমাদেরকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো যে যতদিন যাচ্ছে আমরা এগুলো আলোচনা করেছি অনেক ডিটেল, যে এনভায়রনমেন্টের অবস্থা খারাপ হচ্ছে,
তাই না? ওভার পপুলেশন, অনেক পলিউশন হচ্ছে, এটা আমাদের দেশ যেমন খুব ভালো এক্সাম্পল। এছাড়া সারা পৃথিবী, হ্যাঁ, এনভায়রনমেন্টাল পলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে, অনেক মানুষের গ্রোথের ফলে, অনেক আরবানাইজেশনের ফলে, হ্যাঁ, কারণ ওয়েস্ট ডিসপোজাল, ওয়েস্ট জেনারেশনও অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, সবকিছু মানুষের সাথেই আসলে রিলেটেড। আমরা প্রথম দিকে আলোচনা করেছি যে কত এরিয়াস, মেনি এরিয়াস অফ হিউম্যান ইন্টারভেনশনস অন এনভায়রনমেন্ট। হ্যাঁ, যে আমরা কতভাবে এনভায়রনমেন্টকে ডিস্টার্ব করছি, ডিগ্রেড করছি, কন্টামিনেট করছি, রাইট? এখন যে ইকোনমিক্সের সাথে, যে আমরা যখন ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল, যে ইন্ডাস্ট্রির কাজ শুধু প্রোডাকশন করা, শুধু প্রোডাকশন করলাম আর প্রফিট ম্যাক্সিমাইজেশন হলো, হ্যাঁ, বিদেশে গুডস এগুলো বিক্রি করলাম, অনেক টাকা পাইলাম, হ্যাঁ, কিন্তু এর আগে কিন্তু ভাবা হয়নি যে আসলে at the cost of the society অথবা at the cost of the employees, ঠিক না? যারা those who are working in this industry, those who are living close to the industries, as a society as a whole, যে সাফার করছে ট্রেমেন্ডাসলি, তাই না? আমরা we are again very good example বাংলাদেশ, যে এয়ার কোয়ালিটি we are having, এই এয়ার কোয়ালিটি তার এমনি এমনি হয়নি এরকম, তাই না? আজ থেকে 20-30 বছর আগে আমাদের ঢাকা শহরের উপরে অনেক লেখা বই আছে, ঢাকা নগরের ইতিহাস, পুরনো ঢাকা দেখবে, আমাদের ফেসবুকেও আসে এই ভিডিওতে, যে ঢাকা 980, হ্যাঁ, ধরো 850 ফর এক্সাম্পল, বিভিন্ন জায়গা ঢাকা কেমন ছিল, হ্যাঁ, এরকম ছবি দেখবা, হ্যাঁ, এবং তোমরা চিন্তা করবো ওই সময় যে ঢাকা আসতে, তাহলে মানে হাউ ডু ইউ রিয়েলি ফিল, কেমন ঢাকা ছিল। ঢাকার আশপাশে যে ওয়েটল্যান্ড, নদী, এগুলো ছিল লাইফ লাইন, হ্যাঁ, নদী কেন্দ্রিক চলাচল, ট্রান্সপোর্ট। পুরনো ঢাকার পাশে আসান মঞ্জিল, তাই না, অথবা লালবাগ কেল্লা, সবগুলা কিন্তু সব পুরনো ঢাকাতে, মানে সেটাই ছিল মেইন পার্ট অফ দ্য সিটি। এবং সেখানে চলাচলের জন্য সেই সুবেদার, হ্যাঁ, সেই সময় থেকে শুরু করে সম্রাটদের প্রতিনিধিরা শুরু করে সবাই কিন্তু এই ওয়াটারওয়েজ গুলো ব্যবহার করতো, খাল, তাই না? সেই সব নদী খালের কি অবস্থা এখন আমরা করেছি, এটা কি এমনি এমনি হয়েছে নাকি, তাই না? সেটা আমাদের বুঝতে হবে যে আমরা নিজেদের প্রয়োজনে আমরা সংখ্যায় বেড়েছি, এগুলো এক্সপ্লয়েট করেছি, ইন্ডাস্ট্রি বানিয়েছি, ধ্বংস করেছি এগুলাকে। তার ফলটা এখন কি হচ্ছে, তাই না? যে সোকল্ড ইকোনমিকে অ্যাক্সেলারেট করতে গিয়ে, হ্যাঁ, ইকোনমিক প্রোগ্রেস, গ্রোথকে অ্যাচিভ করতে গিয়ে, অনেক টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আজকে এনভায়রনমেন্টের কি করেছি, যার ফলে সোসাইটি যে আমরা সাফার করছি, বা যে রাস্তায় বের হলে ধুলা বালি, তাই না, কন্টামিনেটেড এয়ার, এর মধ্যে বিভিন্ন কন্টামিনেন্টস, এগুলো সব আমাদের ডেভেলপমেন্টের ফল, ইকোনমির ফল। এখন এগুলা আমরা প্রায় অসুস্থ হচ্ছি, ঠিক না? আমরা উই সাফার ইন ঢাকা ফর এক্সাম্পল ডিউ টু ব্রঙ্কাইটিস, হ্যাঁ, বিভিন্ন ধরনের কার্সিনোজেন আছে, বলা হয় যে টলুইন, হ্যাঁ, এগুলা বাতাসের মধ্যে, লেড ব্রেন ডেভেলপমেন্টকে শেষ করে দেয়। তো এই যে সিসা অথবা যেসব হ্যাজার্ডাস কন্টামিনেন্টস, এটা হলো বাতাসের এক্সাম্পল। পানির কি এক্সাম্পল, যে পানি খাই আমরা সাধারণ মানুষ, তাই না? এভাবে চিন্তা করো যে মানে মাস পিপল কি পানি পান করে, পানি খায়, হ্যাঁ, আমরা কত মানুষ ইউনিভার্সিটির পানি, তারপরেও এখানে অনেক সমস্যা আছে, তাই না? আমরা যারা অনেক বাইরের এক্সপোজার আমাদের আছে, এক্সপেরিয়েন্স, তোমরা নিজেরাও ভবিষ্যতে পড়তে আর 2-3 বছরের মধ্যে অনেকেই বাইরে পড়তে যেতে পারো, ইউ উইল রিয়েলাইজ যে ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে আমাদের ডিফারেন্সটা কি, যে এনভায়রনমেন্টাল কন্ডিশন আমাদের কি আর তাদের কি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে একসময় তারাও কিন্তু খুব খারাপ ছিল, ইউএসএ, ইউরোপ, আলোচনা করেছে, কিন্তু তারা দে হ্যাভ বিন এবল টু ওভারকাম। এখন তাদের পপুলেশন একেবারে খুবই অপটিমাম ইন নাম্বার, ঠিক না, ডেন্সিটি, রিসোর্সেস, আর সবাই তারা মানে দে হ্যাভ বিন একেবারে সাকসেসফুল ইন গেটিং বা মেইনটেনিং ব্যাক দেয়ার ন্যাচারাল রিসোর্সেস, রিভার্স, ওয়েটল্যান্ডস, ফরেস্ট। হ্যাঁ, কান্ট্রি লাইক রাশিয়া, কান্ট্রি লাইক জার্মানি, মোর দেন 50% তাদের ফরেস্ট কাভার। চিন্তা করতে পারো, একটা দেশে যদি 50% ফরেস্ট কাভার থাকে, দেশটা মনে হয় পুরাটাই যেন বনভূমি,
ঠিক না? তো when you have this experience you will imagine, তখন বুঝতে পারবো পানির কোয়ালিটি। আমরা এই যে পানি খাই, অসুস্থ হই, বিভিন্ন রোগ, মশার কামড়, তাই না? এই যে আমাদের বিভিন্ন রোগ, ডেঙ্গু, চিকনগুনিয়া, এইসব তো আমাদের এখানে ছিল। করোনা অবশ্য একটা ডিফারেন্ট জিনিস, এটা নিয়ে অনেক ডিবেট, কেমনে আসলো, উহান থেকে আসলো নাকি বানানো হলো, নাকি আসলে এটা এপিডেমিক্সটা কিভাবে হলো। পিকুলিয়ার একটা ভাইরাস, তাই না? বিকজ সাধারণত মাইক্রো অর্গানিজমগুলো খুব অ্যাক্টিভ হয় যখন টেম্পারেচার অনেক বেড়ে যায়, হিউমিড থাকে, তখন মোস্ট কেসেস। কিন্তু এই কোভিড-19 দেখা যাচ্ছে যে কোনো এনভায়রনমেন্টে, শীত, ঠান্ডা, গরম কোনো ব্যাপার না, তাই না? আরও সেখানে সে খুবই অ্যাক্টিভ এবং নিজেকে ডিফারেন্টলি মডিফাই করে। এটা একটা পিকুলিয়ারিটি। বাট আদার দেন দিস ওয়ান, যেমন ফার্স্ট ওয়ার্ল্ডের শীত প্রধান দেশ, সেখানে কোনো ধরনের ইনসেক্ট নাই, মানে অলমোস্ট নেই, মশা মাছ এই ধরনের ইনফেস্টেশন কিচ্ছু নাই। তাহলে দ্য লিভিং কন্ডিশন, তাদের যে ওয়াটার কোয়ালিটি, তাদের ফরেস্ট কাভার, হ্যাঁ, এগুলা যখন তুমি বুঝতে পারবা, এয়ার কোয়ালিটি, পার্টিকুলারলি এয়ার কোয়ালিটি, তাই না? এটা আমরা সবাই জানি, আমরা জাস্ট গিভিং এক্সাম্পল। হ্যাঁ, যখন থাইল্যান্ডে ছিলাম 2004 থেকে 6 সাল পর্যন্ত, কাপড় চোপড় তো ময়লা হয় না ওইখানে, থাইল্যান্ডের মতো দেশে। জুতা নিয়ে গেছি, জুতা তো কখনো কালি করা লাগে না, কারণ ময়লা নাই থাইল্যান্ডের মধ্যে। গিভিং এক্সাম্পল অফ থাইল্যান্ড। হ্যাঁ, আর ইউরোপে তো একই কথা, কাপড় চোপড় ময়লা হয় না তো। হ্যাঁ, এখানে তো ডাস্ট নাই, বাতাসের কোয়ালিটি তো এরকম। আচ্ছা, একটু দাঁড়াও, এই রক্তিম, তোমরা কেউ আসলো না কেন? আমি 10টায় দিলাম লিঙ্ক। 11:30টায় ক্লাস তো কাদের? 4th ইয়ারে নিচ্ছি এখন। তাহলে ভুল করছি তোমাদের সাথে, এখন তো 4th ইয়ার ঢুকে পড়ছে। 12:30টায়, হ্যাঁ 12:30টায় থাকো, এদেরকে শেষ করে তারপর তোমরা করো। হ্যাঁ, আমি তো 10টা আসলে 4th ইয়ারকে দেওয়া উচিত ছিল, তাই না? নাকি আমি তো ভুল করে দিয়ে দিচ্ছি, ওদের 11:30, তোমাদের দিচ্ছি 10টায়, বুঝছো? এই জন্য তো তুমি তখন তো বলোনি। না, এই লকডাউনে সব মাথাটা তারা ভুলে গেছে, তোমরাও তো বুঝতেছো না, সব বন্ধ চারিদিকে। ঠিক আছে, ওকে, ওয়েট করো 12:30। লাভ ইউ। যাই হোক, হ্যাঁ, তো এই যে কস্ট, এনভায়রনমেন্টাল ড্যামেজ, দ্য কস্ট অফ দি এনভায়রনমেন্ট, তাই না? এটা কেন হলো, এটা আমাদের বুঝতে হবে যে আসলে ইন অর্ডার টু এক্সপেডিট অ্যাক্সেলারেট ইকোনমিক গ্রোথ, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর আমরা ইকোনমিক অ্যাক্সেলারেট করার চেষ্টা করেছি। ইন দ্য বিগিনিং ইউরোপ, ইউএসএ, তারা আগে গিয়েছিল, তারা করেছে, তারা আবার দে হ্যাভ অলসো রিয়েলাইজ যে এটা তো খারাপ, তাই না? তাদের পপুলেশন গ্রোথটা একটা অপটিমাম অবস্থায় আসছে। এখন তারা এই যে উইন উইন, যেটা বলি আমরা, উইন উইন, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, এই জায়গাটা তারা আসতে পারছে, যেখানে আমরা যে টার্মটা বলি সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কথা আছে, অনেক। সাস্টেনেবিলিটি মানে হলো যে ডেভেলপমেন্ট দ্যাট ইউ ডু শুড বি সাস্টেনেবল, শুড বি লং লাস্টিং, রাইট? So when your development will be long lasting, you ask yourself, হ্যাঁ, নিজে যে প্রশ্ন করো যে কোন ডেভেলপমেন্টটা, কোন কাজটা করলে যেটা লং লাস্টিং হয়, তাই না? যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেড হয়, যেটা ইকোনমিক্যালি ভায়াবল হয়, যেটা এনভায়রনমেন্টালি সাউন্ড হবে, ঠিক না? তো আমাদের লেদার ইন্ডাস্ট্রি, এটা সাস্টেনেবল হয়নি, বুড়িগঙ্গা ধ্বংস করে দিয়ে, নদী ধ্বংস করে দিয়ে, এয়ার কোয়ালিটি শেষ করে দিয়েছে, হেলথ ধ্বংস করেছে, ঠিক না? তো দেখো আমাদের অল আওয়ার ইন্টারভেনশনস অ্যারাউন্ড আস, জাস্ট টেক এ লুক, যে কোন ইন্ডাস্ট্রি, কোন কাজটা আমাদের পরিবেশ বান্ধব হয়েছে, সুন্দর হয়েছে, তাই না? দেখো, মানুষের উপকারে আসছে। আর আমাদের গরিব দেশের মানুষের তো সমস্যার কোনো শেষ নাই। গরিব দেশের মানুষের পারসেপশন লেভেলটাও খুব পুয়ার থাকে, হ্যাঁ, ধুলাবালির মধ্যেই থাকতে পছন্দ করে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হলো ধুলাবালি, ডাস্ট। হ্যাঁ, একটু সাইদ, সালাম, আলহামদুলিল্লাহ। সাইদ বলো। ডিপার্টমেন্টে সাইদ, আমি তো ক্লাস নিচ্ছি, তুমি একটু পরে ফোন, ঠিক আছে? কথা বলবো না। হ্যাঁ, তাই না? তো বারবার ফোন আসছে, একটু মিউট করে দিই।
বুঝতে পারছো তো? এইটাকে রিলেট করতে হবে। I think, like the geographers, no one or no discipline can better explain, right, the cost of the environment and how it was exploited for economic acceleration. আজকে পৃথিবীর যে উন্নয়ন, আমরা শুধু উন্নয়ন করলে তো হবে না, তাহলে টিকতে হবে সেটা। আমাদের কোনো কাজ কিন্তু সাস্টেনেবল হয়নি, ঠিক না? আমাদের সোসাইটিকে শেষ করে দিচ্ছে, এনভায়রনমেন্ট শেষ করে দিচ্ছে, আমাদের লাইফ ইজ গোয়িং টু ভেরি এক্সপেন্সিভ। So our lifestyle is going to be very expensive. কেন? বিকজ বললাম, ইফ ইউ গো আউটসাইড, যে দেখো যে বাতাস ইনহেল করবা এত কন্টামিনেটেড, সো ইউল বি সিক, ইউ নিড টু গো টু ডক্টর। প্রতি বছর ঢাকাইয়া কফ নাম দিয়েছিল প্রফেসর প্রাণ কি যেন গোপাল রায় নাকি নাম, যে ফর্মার ভাইস চ্যান্সেলর কি যেন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি পিজি। যাই হোক, এইসব এটা পিকুলিয়ার, এখানে পিকুলিয়ার সব অসুখ, এগুলো সব ফর এই যে ওভার ক্রাউডিং, আই মিন ভেরি পুয়ার এনভায়রনমেন্ট কন্ডিশনের কারণে। এবং এনভায়রনমেন্ট কন্ডিশনের কারণটা একটাই, যে আমাদের সোকল ডেভেলপমেন্ট, ঠিক না? আমাদের সোকল ডেভেলপমেন্ট, এটা বুঝতে হবে। সারা পৃথিবী আজকে যে উন্নয়নের কথা আমরা বলছি, তো যে সাস্টেনেবিলিটি এখন বলা হচ্ছে, সাস্টেনেবল হতে হবে, এসডিজিজ, অনেক কাহিনী, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, কারণ দি এন্টায়ার আর্থ হ্যাজ অলরেডি রিয়েলাইজ করেছে কি, যে আমরা যেভাবে ডেভেলপমেন্ট করছি, যেভাবে ইকোনমিক গ্রোথের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট আসলে ইজ নট সাস্টেনেবল। আমার যদি সিভিলাইজেশন ধ্বংস হয়ে যায়, ঠিক না? মানুষের জন্য সবচেয়ে বড় ইনসেন্টিভ কি? আমি মরে যাব, আমরা মরে যাব, তোমরাও মরে যাবে একদিন, তাই না? আগে পরে অনেক জেনারেশন পর জেনারেশন আসতেই থাকবে। তো আমাদের ইনসেন্টিভ হবে যে হিউম্যান বিইংস শুড সাস্টেইন অন আর্থ, এটা মাথায় রাখবে সবসময়। আমরা বলি না, আমার পরের প্রজন্ম, পরের বংশধর টিকে থাক, এইটা হচ্ছে যে প্রত্যেক জেনারেশনের একটা ইনসেন্টিভ। কারণ মানুষ চিরকাল বাঁচবে না, এটাই নিয়ম, কিন্তু বাসযোগ্য রেখে দিতে হবে যে ফর নেক্সট জেনারেশন, ঠিক না? এটা প্রত্যেকটা আই মিন জেনারেশনের ক্ষেত্রে, প্রত্যেক লিভিং অর্গানিজমস, ইভেন ইন্ডাস্ট্রি, এর আগে একদিন বলেছি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই। যে ইন্ডাস্ট্রি যে বানায়, যে এস্টাবলিশ করে, সে তো আর চিরকাল বেঁচে থাকে না, তাই না? সে তো মারা যাবে, কিন্তু তার ইন্ডাস্ট্রি টিকে থাকবে, সাস্টেনেবল হবে, তাই না? সারা জীবন সার্ভিস দিবে মানুষকে এবং ভালোভাবেই টিকবে, উইথ প্রফিটস, একেবারে ম্যাক্সিমাইজেশন প্রফিট না। সেটা তো সাস্টেনেবিলিটি, যে না ওই স্কোয়ার টিকে আছে, ঠিক না? এইটা ভালো একটা কোম্পানি টিকে আছে, মানুষজন অ্যাকসেপ্ট করেছে, এইভাবে চলে থাকবে। মানুষ মরে যাবে, কিন্তু মানুষের তার ম্যানেজমেন্ট থাকবে, তাই না? চলবে, এটা হলো টেকসই, সাস্টেনেবল, সোসাইটিকে বেনিফিট করবে, ইকোনমি চলবে, যারা এমপ্লয়িজ, দোজ হু আর ওয়ার্কিং ইন দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি, তারাও খুব কি বলে উইথ রেপুটেশন তারাও কাজ করবে। যেমন আমাদের ইউনিভার্সিটি, আমরা অনেক সমস্যা বলি, ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রবলেম, আমরা বুঝি, তোমরাও বুঝো, সেশন জ্যাম, লেখাপড়ার কোয়ালিটি, অনেক সমস্যা আছে। গরিব মানুষ তো কি করার, আরো ভালো হওয়ার কথা ছিল, আরো ভালো ছিল ইন দ্য বিগিনিং, যখন when it was established, তাই না? তো এখানে এটাই হচ্ছে ইনসেন্টিভ, যে ইনস্টিটিউশন উইল কন্টিনিউ ফরএভার উইথ রেপুটেশন, এটা হচ্ছে সাস্টেনেবিলিটি। তো যাই হোক, প্রত্যেক ডেভেলপমেন্টের সাস্টেনেবিলিটি ইজ বিং হাইলি হ্যাম্পার্ড অনলি বিকজ অফ ওভার এক্সপেক্টেশন, is a tendency to maximize profits. এটা আমরা সবাই বুঝি, অনেকে আমরা বলি না যে আমরা যে এত টাকা ইনকাম করবো, টাকা কি আমরা কবরে নিয়ে যাবো, বলি না আমরা? ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। এখন তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্ট রিসার্চ করে কাজ করে এই ফিল্ডে, অনেক পাবলিকেশন করেছে, অনেক জায়গায় তারা বলছে যে এনভায়রনমেন্ট কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার, আলটিমেট কেয়ার, লং লাস্টিং। এনভায়রনমেন্টকে কেয়ার করতে হবে। ইফ ইউ কেয়ার ফর এনভায়রনমেন্ট, ইট উইল কেয়ার ফর ইউ, তুমি টিকবা, ঠিক না? সো সবকিছু হইতে হবে এনভায়রনমেন্ট বেজ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টকে ফোকাস করতে হবে। এখন টাকা পয়সা অনেক ইনকাম করলাম, কিন্তু আমি মারা গেলাম, আমি অসুস্থ, ক্যান্সার আমার, ফর এক্সাম্পল,
ঠিক না? আমরা বলি না যে টাকাটা খাবে কে, তাহলে আমি হাউ উইল আই এক্সপ্লয়েট দিস মানি, ইউজ দিস মানি, এই টাকা তো অন্য মানুষে নিয়ে নেবে, তাই এরকম আছে না? অনেক মানুষ এরকম আছে, কিন্তু টাকা পয়সা সব জমায় 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 অনেক অনেক কি করে, সে খারাপ কাজ করে, ধর অসততা, একে মারে ওকে করে, কাছ থেকে নিয়ে, তাই না, অনেক দুর্নীতি করে টাকা জমাইলো, কিন্তু আলটিমেটলি সে ভোগ করতে পারে না। তার যদি হালাল পয়সাটা সে ভোগ করতো, সে একটা সুখী জীবন পাইতো, তাই না, এবং সেটা তার জন্য অনেক বেনিফিশিয়াল হতো তার পরিবারের জন্য। এটা একটা এক্সাম্পল আসলে যে ইকোনমির ক্ষেত্রে তাই, এটা এটা গ্লোবাল হতে পারে, একটা ন্যাশনাল লেভেলে হতে পারে, ঠিক না, যে কোনো ডেভেলপমেন্ট এটা চিন্তা করতে, হাউ ইট ক্যান বি লং লাস্টিং, দ্যাটস বেসিক্যালি দি আইডিয়া। আমরা উই ক্যান এক্সপ্লেন ফ্রম ডিফারেন্ট ওয়েজ যে ইকোনমি এনভায়রনমেন্ট কিভাবে রিলেট, যে সোকল পলিসিস দ্যাট আর এক্সিস্টিং, the guiding the manufacturing industries or developments, সেটাকে how to have different policies, হ্যাঁ, যে শুধু গ্রোথ 7% 8% গ্রোথ করতে হবে, তাই না? এখন আমাদের চিন্তা করতে হবে to very good ecological, sound ecological process, ঠিক না? এটা অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড তো রিয়েলাইজ করেছে, এবং তারা যেটা বারবার বলছে, they have been able to মেইনটেইন অথবা রিস্টোর, এবং সেটা তারা পেয়েছে সেখানে, তাই না? এবং সেখানে যে বাস করার যে ইনসেন্টিভ, হ্যাঁ, সেখানে থাকার যে ইনসেন্টিভ বা বিং পার্ট অফ দ্যাট এনভায়রনমেন্ট, সেটার যে ইনসেন্টিভ টু ট্রেমেন্ডাসলি হাই। এখন অনেক মানুষ আছে, দেখবা লেকের পাড়ে একটা বাড়ি কিনে, অনেক এক্সপেন্সিভ, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ির মধ্যে, হ্যাঁ, কিছু বাড়ি আছে যে সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা লেক আছে, ওইখানে সব বিলিয়নারদের বাড়ি, কারণ ইন ফ্রন্ট অফ এ লেক, এবং জেনেভা সিটি ইজ এ স্মল ওয়ান, এটা খুবই কালারফুল বিউটিফুল একটা সিটি, ইজ মাউন্টেন উইথ ফরেস্ট উইথ, হ্যাঁ, উইথ লেক, হিউজ লেক। তো যাই হোক, এখন অনেক জায়গা পৃথিবীতে আছে, কিন্তু মানুষ কিন্তু চায় সাগরের ধারে, লেকের পাড়ে, তাই না, বনের মধ্যে, এরকম জায়গা। তার মানে বুঝতে হবে যে মানুষ, people, there are many people are willing to pay, who are willing to pay, right, for their betterment, বুঝতে, তারা এটা পে করতে চায়, এই যে কস্ট, এই কস্ট তারা বেয়ার করতে রাজি, তাই না, অনেক এক্সপেন্সিভ। আবার এর থেকে দেখা যাচ্ছে যে মিলিয়ন গুণ কম টাকা দিয়ে কিন্তু তারা থাকতে পারতো, বাট তারা ওখানেই থাকতে চায়। তার মানে এনভায়রনমেন্ট ইজ এ হিউজ এরিয়া। এগুলো আমাদেরকে গভীরভাবে এক্সপ্লেন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো সেই বিষয়গুলো আসলে এখন নতুন নতুন আইডিয়াস, অ্যাসপেক্টস ইকোনমিতে আসছে, তাই না, যে অল্টারনেটিভ থিঙ্কিং, হ্যাঁ, যে আমরা শুধু এনভায়রনমেন্ট মানে এই ইন্ডাস্ট্রি যেখানে করবো না। এখন তো সারা পৃথিবীরই, তোমরা সবাই জানো, ইআই এর কথা জানো, ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, হ্যাঁ, এখন 2000 অনওয়ার্ড, তো যদিও 1992 এর পর থেকে সাস্টেনেবিলিটি the concept was promoted, but তারপরে স্পেসিফিক্যালি 2000 onward এখন বাংলাদেশেও একটা বিল্ডিং করবা 20 তলা 10 তলা, সেখানে ইআই করতে হবে, রাস্তা বড় ইআই মাস্ট। আর বিশেষ করে যেসব ডেভেলপমেন্ট, হ্যাঁ, যেটা এনভায়রনমেন্টকে বেশি ক্ষতি করবে, যেমন ইন্ডাস্ট্রি 1 নম্বর, এটা কিন্তু রেড কালার, তাই না, 4 ধরনের কালার আছে আমরা জানি, যেটা রেড, ডিওই চিহ্নিত। রেড মানে যে একেবারে হাইলি পলিউটিং, হ্যাঁ, ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রি, তো এটাকে লাল ক্যাটাগরি, এবং এটার ইআই তো একদম ফোর্স, হ্যাঁ, এটার সাইট ক্লিয়ারেন্স, এটার অনেক ধরনের স্টাডি করা লাগে, হ্যাঁ, এবং স্টাডিতে ডিটেল থাকতে হবে যে হোয়াট সর্ট অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস ডিউ টু দি কনস্ট্রাকশন অথবা এই যে ইন্ডাস্ট্রিজ, দ্যাট ইজ ডিউ টু দিস কনস্ট্রাকশন অফ আদার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা যেটাই বলো, কি কি ইম্প্যাক্টস টু বি ট্রিগার্ড হবে, হ্যাঁ, সো দোজ হ্যাভ টু বি, এবং সেটা হতে পারে ইনটেন্ডেড অথবা আনইনটেন্ডেড, হ্যাঁ, যে হতে পারে যে দোজ ক্যান বি এক্সপ্লোরড বা আইডেন্টিফাইড, দোজ ক্যানট বি আইডেন্টিফাইড। যদি নাও জানি যে এইখান থেকে কি ইম্প্যাক্ট হইতে পারে, হয়তো এমন হতে পারে এই ইন্ডাস্ট্রি করার পর নতুন একটা ইম্প্যাক্ট তৈরি হলো, সেটা হয়তো আমাদের উই কুড নট এক্সপ্লোর বিফোর। হ্যাঁ, even in those cases you have to have some environmental management plan,
right, to address those problems. তাহলে এরকম মানে কত সিরিয়াস ইস্যু যে সাইট ক্লিয়ারেন্স, অর্থাৎ ওইখানে যে ইকোলজি, হ্যাঁ আমি তোমাদের আগে বলেছি আই উইল শো ইউ বা আই উইল শেয়ার উইথ ইউ the EIA reports of existing development, যে কয়েকশো পাতার রিপোর্ট থাকে, হ্যাঁ সেখানে ইস্যু আছে যে আমরা কতটা মানি না এটা পরের কথা। আমাদের তো সমস্যা শেষ নাই, সমস্যা যদি শেষ না থাকতো তাহলে তো আর আজকে আমাদের দেশের পরিস্থিতি এরকম হতো না, এই নদীগুলো ধ্বংস হয়ে যেত না, ঠিক না, আমাদের এই শহরের বাতাস এত দূষিত হইতো না, পৃথিবীর ওয়ান অফ দি ওয়ার্স্ট পলিউটেড সিটিজ না আমরা, ঠিক না? তা আমরা এত ভাগ্যবান কেন হব যে আমরা এই সিটির জনগণ হব? আমরা এটা 180-র মধ্যে 178তম, হ্যাঁ এত জঘন্য সিটি, তার মধ্যে বেশি আছি আমরা, হ্যাঁ খুব গৌরবের সাথে বেশি আছি। এবং এখানে কি বলে যে AQI যেটা বলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300+ হয়ে যায়, যে হ্যাজার্ডাস, হ্যাঁ জাস্ট ইমাজিন যে 300+, এখানে 50 নিচেও অনেক শহরে পাবা, 100 নিচে অনেক শহরে আছে পৃথিবীতে। তো এগুলো সব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এবং সেটা কি বলে আনকন্ট্রোল আনরেগুলেটেড ডেভেলপমেন্ট, হ্যাঁ এই যে সমাজকে ধ্বংস করে যাচ্ছে। আবার এখানে অনেক ধরনের ব্যাখ্যাও তুমি পাবা যে হোয়াই অল দিস ডেভেলপমেন্টস আর গোয়িং অন, হ্যাঁ যেটা সোসাইটির ক্ষতি করে, এনভায়রনমেন্ট ক্ষতি করে, তাদের কি কোনোভাবে ধরা যায় না? তোমরা জানো গাড়ি কেমনে চলে যায়, হ্যাঁ এই যে ভাঙা গাড়ি পুরনো 30-40-50 বছর ডাজন্ট ম্যাটার, এই শহরে চলতে পারে। আমি ব্যাংককের উদাহরণ দিলাম, হ্যাঁ আমি 2004 ছিলাম, সেখানে 5 বছরের পুরনো গাড়ি ব্যাংকক শহরে ঢুকতে পারে না, সেই পেরিফেরিতে চলে, পেরিফেরি যে গাড়ি চলে সেই গাড়ি আমি ঢাকার সাথে পরিষ্কার গাড়ি দেখিনি, হ্যাঁ তোমরা চিন্তা করতে পারবে না। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের উইকার গভর্নেন্স, পুলিশ ছেড়ে দেয় না, ওদিকে ছাড়ে BRTA, টাকা নেয় ঘুষ নিয়ে গাড়ি ছেড়ে দেয়, তারপর পুলিশ ধরে গাড়ি, না ছাড়লে কিন্তু পুলিশ ধরতে পারতো না, পুলিশ আবার ধরে এটা নাই ওটা নাই, হ্যাঁ ঘুষ টুস ইত্যাদি কেস দেয়। এখানে অনেকবার এগুলো আসছে রেকমেন্ডেশনে, হ্যাঁ যে এইসব ভেহিকলস যেগুলা অনেক পুরনো, বিশেষ করে হ্যাঁ পুরনো হলে অনেক সমস্যা আছে, কার্বন মনোক্সাইড বেশি তৈরি হবে, যেমন যদি মানে ফুয়েল বার্ন করতে না পারে, হ্যাঁ এক্সস্টিং ইঞ্জিন থাকে, যদি অয়েল ঠিকমতো বার্ন করতে না পারে তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়, এটা খুব ডেঞ্জারাস। আর ব্ল্যাক কার্বন আছে কালো, হ্যাঁ এবং এটা তো গ্লোবাল ওয়ার্মিং এ খুব রেসপন্সিবল, এগুলো এখন আসছে সব। কাজেই আর মানুষের তো হেলথ হ্যাজার্ড তো আছেই, শীতের দেশের কিন্তু ওই যে বরফের মধ্যে থাকলে মানুষের কখনো ঠান্ডা সর্দি লাগে না, সর্দি লাগে কিন্তু ধুলাবালি থেকে, হ্যাঁ এটা তোমাদের আইডিয়া হবে যখন অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাবো তখন বুঝতে পারবো, হ্যাঁ -30 ডিগ্রি থাকলেও কিন্তু মানুষের সর্দি ঠান্ডা লাগে, কারণ এই ডাস্ট, হ্যাঁ ডাস্ট পার্টিকেল যেটা আমরা পার্টিকুলেট ম্যাটার 2.5-10, হ্যাঁ এবং আমাদের সিটি আমরা এত মানে খারাপ পলিউটেড সিটি, তো এগুলো সব কিন্তু ইন্টারলিঙ্ক, বুঝতেই পারছো যে আসলে সমস্যাগুলো এমনি তো হয় না, তাই না? গভর্নেন্স ইনস্টিটিউশনস লাইক DOE মিনিস্ট্রি আছে, অনেক জায়গায় আছে, তারা কিন্তু ধরা আছে, মনিটর করা আছে, BRTA পুলিশ সবাই। কেন একটা পুরোনো গাড়ি, কেন এই লেড মিক্স গ্যাসোলিন ব্যবহার হবে, কেন টোলিন মিক্স, কেন আইন আছে, ধরলে কিন্তু চলে আসবে তারা আটকে যাবে, কিন্তু তারা নাই, আইন প্রয়োগ নাই। তো তার মানে সোসাইটি ইজ সাফারিং, তাই না? আজকে সমাজের মানুষের ভোগান্তের, মানুষ ভালোই আছে, মানে যদি মনে করে হ্যাঁ আমি ভালো আছি তো ভালো থাকো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক না? মানুষ যদি রিভোল্ট করে যে না আমি এটা মানবো না, স্টপ করো পুরোনো গাড়ি, দেখবো বন্ধ হয়ে যাবে। হাইকোর্ট গত করোনার আগে ওখান থেকে রুল জারি করেছে DGDOE কে, কেন 300+, হ্যাঁ AQI, সাথে সাথে গাড়ি কিন্তু রাস্তায় বড় বড় শহর রাস্তায় পানি দেওয়া শুরু হয়েছে, ঠিক না? এখন আইনের শাসন যদি থাকে, কোত্থেকে কনস্ট্রাকশন সাইট সব ধুলাবালি আসছে, ব্রিকফিল্ড থেকে আসছে, রাস্তা খোঁড়াখুড়ি বছরের বছর পড়ে আছে, কক্সবাজার গিয়ে দেখো কি অবস্থা, সেটা কে দেখবে? হ্যাঁ কয়েক বছর ধরে একটা রাস্তায় 1-2 কিলোমিটার রাস্তা ভাঙা পড়ে রয়েছে, দুনিয়ার ডাস্ট, আর ওখানে মিলিয়নস অফ টুরিস্ট, টুরিস্টরা খুব সুখেই আছে, ধুলাবালি খেয়ে ভালোই আছে কক্সবাজার। যে কন্টামিনেটেড পানি এই কক্সবাজারের এই যে সমুদ্রে, বিশেষ করে 3-4টা পয়েন্টে, যারা যাও লাবণী পয়েন্ট, কলাতলের কি বলে এখানে, আর চিন্তাই করা যায়। এই সব কিছু নিয়ে মানে
আমরা কেমন করে আসি। যাই হোক, এই জন্য ইকোনমির সাথে এনভায়রনমেন্ট একটা মানে বিরাট যোগসূত্র হলো। ইকোনমি এখন আবার is offering us with sub branch, environmental economics, right? Dealing with different policies, alternative policies, and how better you can manage your environment. Environment manage করা মানে হলো যে তুমি you will have a sustainable production, sustainable manufacturing, ঠিক না, with better health care, with better দেখবে access to resources, হ্যাঁ, with improve or better health condition of the employees, হ্যাঁ, the neighbors. এখন তুমি তোমরা থাকো ইউনিভার্সিটি হলে, হ্যাঁ, তোমরা একটু গিয়ে ওই যেখানে ইন্ডাস্ট্রিগুলো আছে পেরিফেরাল এলাকায় যে দেখো, পেরিফেরাল ঢাকার পেরিফেরি যেখানে ইন্ডাস্ট্রি, কিছু মানুষ কমিউনিটি দেয়ার, হ্যাঁ, সেখানে গিয়ে স্টাডি করে দেখো যে হাউ দে আর লিভিং, এবং সেখানে স্কুলসও আছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আছে, মানুষের বসবাসের জায়গাও আছে, মানে ঘর বাড়িও আছে। সেখানে স্কুলে দাঁড়ানো যায় না, বসা যায় না, এত ব্যাড স্মেল বাইরে থেকে আসে। ছেলেমেয়েরা তাহলে কিভাবে সেখানে পড়াশোনা করে, তাদের হেলথ, স্কুল আসতে পারে না, ড্রেনেজ, পচা সব পানি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলা মানে আমাদেরকে হ্যাভ টু ভেরি ক্রিটিক্যাল ইন ইভ্যালুয়েটিং অল দিস স্টাফ। হ্যাঁ, যে শুধু মুখে বলো না, আমরা যেহেতু জিওগ্রাফার, আমরা উই হ্যাভ টু এক্সপ্লেন, হ্যাঁ, হোয়াই হাউ this situation occurs, as a result of environmental degradation, and particularly from industrial pollution, manufacturing units, right? Those are the culprits. Okay, তো এই কারণে এই যে অডিটিং, আগে বলেছি যে ইকোনমিক্স এর একটা অডিট করা, অডিটিং মানে কমপ্লায়েন্স অডিট, বারবার বলেছি, সাইট অডিট, হ্যাঁ, কমপ্লায়েন্স অডিট। এই অডিটটা এখন প্রশ্নটা হলো যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, হ্যাঁ, তাকে গাইডলাইন দেওয়া হয়েছে, ইআইএ করেছে যে এখানে ওয়েটল্যান্ড আছে, ওয়েস্ট ওয়াটার তৈরি হবে, ডিসপোজ করব, কিন্তু এটাকে আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের সব প্ল্যান পাস করলো। এখন এই ট্রিটমেন্ট বছরে যদি একদিন চালায়, 10 দিন চালায়, কে মনিটর করবে? দোজ আর মানে মনিটরারই বলা আর কি, মনিটর যারা করে, হ্যাঁ, অবজারভার, তাদেরকে তো সেই ক্যাপাসিটি তাদের নাই, ঠিক না? আবার তাদের ওখানে যদি করাপশন থাকে, কারণ প্রতিদিন একটা বড় ইন্ডাস্ট্রি তার লক্ষ লক্ষ টাকা লাগবে এই কমপ্লায়েন্স যদি তারা অনগোয়িং রাখে, ট্রিটমেন্ট, হ্যাঁ, ফ্যাসিলিটি যেগুলো রানিং রাখে, খুবই এক্সপেন্সিভ। তো তারা সেখানে কি করবে? ওই যারা আসবে তাদেরকে টাকা পয়সা দিয়ে দিবে, তাই না? এবং এটা খুবই কমন আমাদের দেশে। তো এরকম ইস্যুগুলো সবই কিন্তু ইন্টারলিঙ্ক, একটার সাথে আরেকটা, হ্যাঁ। আলটিমেটলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, দ্য রুল অফ ল আমরা বলি, হ্যাঁ, the implementation of rule of law, আইনের শাসন বাস্তবায়ন হতে হবে। তো যাই হোক, এগুলো সব ইস্যু, ইভেন লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, এগুলো আমাদেরকে অনেক লেসন দিতে পারে, হ্যাঁ। আরো কি কি অ্যানালিসিস, এনভায়রনমেন্টাল অ্যানালিসিস যে আমরা উই ক্যান গেট, হ্যাঁ, আমাদের নিজের ইভ্যালুয়েশন। যে একটা পার্টিকুলার প্রোডাক্ট, আমি তোমাদের বলেছি না যে তুমি যদি এখন ফ্লাই করো প্লেনে, আমাদের লোকালগুলো না, ইন্টারন্যাশনাল প্লেনগুলোতে, ফ্লাইটগুলোতে টিকিটের মধ্যে তোমার পার ক্যাপিটা এমিশন বলে দেয়, পার ক্যাপিটা এমিশন। যেই ফ্লাইটটা যদি ঢাকা থেকে, হ্যাঁ, তুমি যদি কোনো শহরে যাও, কোন দেশে যাও, তাহলে তোমাকে it will show you যে how much carbon dioxide emission will be made, এবং পার ক্যাপিটা, হ্যাঁ, what will be your contribution there, রাইট? তো তোমার কন্ট্রিবিউশনটা কি সেটা সেখান থেকে জানা যাবে। লাইকওয়াইজ যে আমরা এরকম একটা অ্যাসেসমেন্ট, একটা পার্টিকুলার গুডস, হ্যাঁ, অথবা যে কোনো সার্ভিস, সেটা তৈরি করতে কি পরিমাণ রিসোর্স বা এনভায়রনমেন্ট ক্ষতি হয়, তাই না? সেটাকে আমরা বলছি ক্র্যাডল টু গ্রেভ অ্যাপ্রোচ, স্টার্টিং ফ্রম ইয়োর দ্য প্রোডাকশন আনটিল ডিসপোজাল। একটা প্রোডাক্টের পিছনে যে কিভাবে degradation is involved, how environment is degraded, সেগুলি ইভালুয়েট করা যায়, এবং এটা ক্যালকুলেটিভ ওয়েতে করা যায়, কোয়ান্টিফিকেশনও করা যায়। এই ধরনের স্টাডিও অনেকে করে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রিসার্চ হয় এটা, হ্যাঁ। তো সেটা কিন্তু একটা খুব ভালো ইভ্যালুয়েশন। এবার লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট,
ইকো ফুটপ্রিন্টিং এটা আরেকটা যে ইন্ডিভিজুয়াল বা কোম্পানি অর্গানাইজেশন সেক্টর, হ্যাঁ দেশ যে আমাদের ইকো ফুটপ্রিন্ট কিরকম, পার ক্যাপিটা এমিশন, পার ক্যাপিটা ওয়াটার ইউজ, পার ক্যাপিটা ফুড প্রোডাকশন বা ফুড কনজাম্পশন, হ্যাঁ এগুলা দিয়ে কিন্তু ইভ্যালুয়েট করা যায়। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টুল। তখন সেটা বোঝা যায় ডিমান্ড সাপ্লাই কি অবস্থা, হ্যাঁ এবং এই পরিমাণ প্রোডাকশনের জন্য তোমার কি ওই পরিমাণ ল্যান্ড আছে, জায়গা আছে কিনা। তো বাই দি ভাই আমরা এখন ইকো ফুটপ্রিন্টের হিসাবটা দেখি গ্লোবাল, যে পৃথিবীর ক্যাপাসিটির বহুগুণ বাইরে, প্রায় 3 গুণ। এখন তো এক পৃথিবী, প্রায় 3 planet Earths are required to support the humanity's demand. So it's really a matter of concern, because we are having only one planet Earth, but we require more than one, right? 2, 3 planet Earths. Because you see, human demands are exceeding the capacity of the biosphere. Human demand is outpacing the human population size. Is really huge and uneven distribution. Uneven, not even. যদি আনইভেন না হইতো বাংলাদেশে থাকার কথা 1 কোটি, সেখানে আছে 18-20 কোটি, তাই না? পৃথিবীর অনেক দেশ, আমেরিকা কয়েকটা ইউরোপের সমান 30 কোটি। তো এই যে আনইভেন ডিস্ট্রিবিউশন, যাই হোক এখন আসলে গ্রিনিং অফ ইকোনমিক্স, আমরা হাউ টু মেক ইকোনমিক্স গ্রিন। হ্যাঁ, যে এতদিন পর্যন্ত আমরা the production that I have been carrying out, we have already made out that this development has not been sustainable, right? And how to make it green, environment friendly economics, হ্যাঁ সেটা নিয়ে অলরেডি দেখো এখানে অনেক রেফারেন্স এখানে দেওয়া আছে। The economics is essentially the stewardship of resources, stewardship, the resource that we use, সেটার উইন-উইন, হ্যাঁ শুধু ব্যবহার করা না, সেটা এমনভাবে ব্যবহার করার জন্য পরিবেশকে ঠিক রাখা বা সেই রিসোর্স সিস্টেমের কে আরো বেশি ইমপ্রুভ করা, তো সেটা হলো ইকোনমিক্স। তারপরে কি আছে, ইকোনমিক্স আমাদেরকে এমন একটা ফ্রেমওয়ার্ক অফার করে যেখানে আমরা প্রবলেমগুলো অ্যানালাইজ করতে পারি, তাই না? এবং আমরা উই ক্যান মেক চয়েসেস অ্যাবাউট এনভায়রনমেন্ট, কিভাবে আমরা এনভায়রনমেন্টকে ব্যবহার করব, হ্যাঁ সেই ফ্রেমওয়ার্কটা ইকোনমিক্স দিতে পারে অবস্থাটা বুঝে, তাই না? এখন আমরা নদীর পাশে আমরা যেসব ইন্ডাস্ট্রি করছি এবং ওয়েস্ট ওয়াটার, হ্যাঁ গোয়িং ডিরেক্টলি টু দি ওয়াটার বডিজ, সেটা কিন্তু আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করতে পারি এবং ইন্ডাস্ট্রিগুলো কি ফর্মে হবে সেটাকেও আমরা আমাদের উই ক্যান হ্যাভ চয়েসেস। আবার বলা হচ্ছে ইকোনমিক্স ইজ কনসার্ন উইথ অ্যালোকেশন, ডিস্ট্রিবিউশন, ইউজ অফ এনভায়রনমেন্টাল রিসোর্সেস। এনভায়রনমেন্টাল রিসোর্স কিন্তু এনভায়রনমেন্ট থেকেই আসে, সেই রিসোর্স র ম্যাটেরিয়াল ইন দ্য ইন্ডাস্ট্রি, এটা এনার্জি হোক, এটা আদার র ম্যাটেরিয়ালস হোক, যেটাই হোক, সোনা পাথর হোক, না হোয়াটএভার। ওকে, তো যাই হোক বারবার একই কথা আসছে, জাস্ট কনসার্ন যে হোয়াই দেয়ার ওয়াজ লিটল কন্ট্যাক্ট বিটুইন ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। আগে ইকোনমিক্সের সাথে এনভায়রনমেন্টাল স্টাডির খুব বেশি কানেকশন ছিল না। তো অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, যেমন কিভাবে করে এনভায়রনমেন্টাল টেকনোলজি ব্যবহার করে, হ্যাঁ ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছে, বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট, কান্ট্রি লাইক ব্রাজিল, সিটি লাইক কিউরিটিবা, এগুলো তোমরা বই থেকে পড়ে, আই উইল গিভ ইউ, শেয়ার উইথ ইউ দি PDF. Goals of environmental economics are to cut excessive exploitation of resources and to seek sustainable development. The environmental economics is a goal হবে যে excessive exploitation of resources cut down করা, ultimately to steer sustainable development. Sustainable তখনই হবে যখন আমরা we can be able to make optimum exploitation of resources. Okay, এবং already argued that environmental care is likely to stimulate economic growth. Environmental care, পরিবেশ ভালো থাকলে that will stimulate economic growth by improving health of the employees. তারা একটা ইন্ডাস্ট্রি যদি এমপ্লয়িরা ভালো না থাকে, তারা যদি হেলথ খারাপ থাকে, কেউ আর নাই ভিজিবল ভিডিওতে, সব ইনভিজিবল। ওকে, আমি শেষ। Alright, so environmental care again, right? It's because environmental care মানে হলো যে environmental care মানে হলো যে তোমার it can stimulate economic growth because the employees বা the workers যদি কোনো বেটার এনভায়রনমেন্টে কাজ করে, এটা সবসময় এরকম হয়, ঠিক না? জাস্ট গিভিং খুব
সিলি এক্সাম্পল, যেমন আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, অনেকে ইউনিভার্সিটি চাকরি করে, এখানে অনেকের অ্যাসপিরেশন থাকে, হ্যাঁ, এখানে যদি তোমাকে, হ্যাঁ, অনেক কম বেতন, কথার কথা, কম্পেয়ার টু কর্পোরেট, হ্যাঁ, ওয়ার্ল্ড, ওখানে 5 গুণ 10 গুণ বেশি বেতন, তাই না? তারপরে কিন্তু মানুষ এইসব জায়গায় আসে কেন? বিকজ, হ্যাঁ, জাস্ট ফর বেটার এনভায়রনমেন্ট, যে এখানে কাম এন্ড কোয়াইট, নট ইন দ্যাট, যে যেখানে মেন্টাল হ্যারাসমেন্ট হবে না, হ্যাঁ, একজনের আন্ডার প্রেশার কাজ করতে হবে না, তাই না? তো এরকম ব্যাপার, যে এই জন্য যখন এমপ্লয়িজ, দোজ আর ওয়ার্কার্স, তারা যদি বেটার এনভায়রনমেন্টে থাকে, তারা যদি ইল হেলথ না হয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে কাজ করে আর লোকজন এমপ্লয়িজ, তারা কিন্তু ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়, কালকে অসুখ, তাহলে কিন্তু দে ক্যান নট রিয়েলি গিভ দেয়ার বেস্ট, হ্যাঁ, তারা দিনের পর দিন ছুটিতে থাকবে, অসুস্থ থাকবে, তাই না? হার্ড ওয়ার্কিং হবে না, তার মানে ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কিন্তু ইফ দ্য ইন্ডাস্ট্রি ম্যানেজেস টু মেনটেন এ বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর দ্য এমপ্লয়িজ, ঠিক না? এবং তাহলে তাদের দে উইল বি হ্যাভিং ইমপ্রুভড হেলথ, এবং তারা দে উইল বি মোর প্রোডাক্টিভ, রাইট, অ্যান্ড ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট ইন দ্য গ্রিন সেক্টর। তাহলে এখানে এখন কিন্তু এগুলো আপকামিং, হ্যাঁ, এই যে গ্রিন এনভায়রনমেন্ট, ক্লিন এনার্জি, তাই না, গ্রিন সেক্টর, এগুলা কিন্তু খুবই আপকামিং। এটা তোমরা হয়তো রিয়েলাইজ করো না, বিকজ যেহেতু এটা গ্লোবাল এজেন্ডা, এবং আমাদের দেশেরও এই অনেক অনেক ডেভেলপমেন্টে কিভাবে এই গ্রিননেসকে প্রমোট করা যায়, হ্যাঁ, অনেক প্রজেক্ট কিন্তু আসছে, বিকজ আমরা জানি এগুলা, ইভেন ব্যাংকস, হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান, তো দে উইল অলসো ফান্ড ইউ যদি তোমার অ্যাক্টিভিটি গ্রিন হয়, হ্যাঁ, মানে গ্রিন বিজনেসকে তুমি যদি ইনভলভ করো নিজেকে, ইত্যাদি। ওকে, তো একটা প্রাইস, এর আগে বলেছি শ্যাডো প্রাইস বলা, যে প্রাইস ইজ নট রিয়েলি সিন, হ্যাঁ, ডিফিকাল্ট টু এস্টাবলিশ দ্য ভ্যালু অফ এক্সটার্নালিটিস, এটা ডিফিকাল্ট দেখা, যে আসলে ইউ ক্যানট সি ইট, বাট it is happening. For example, the product we are using by being produced from an industry, হ্যাঁ, সেই প্রোডাক্টটা কিন্তু তার যে কস্ট, হ্যাঁ, শুধুমাত্র তার র ম্যাটেরিয়াল, তার লেবার কস্ট, তার বিদ্যুৎ ইত্যাদি সব মিলে একটা মার্জিনাল প্রফিট রেখে প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়, ঠিক না? সো দ্যাট অনেক কিছুই সেখানে কনসিডার করা হয়, তার খরচ, তার লাভ, তার অ্যাফোর্ডেবিলিটি। হ্যাঁ, এখন বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করা হলে এমন হবে, এর দাম যদি আনঅ্যাফোর্ডেবল হয়, তাহলে এখানে বাজার চলবে না, কোনো মানুষ এটা করবে না, ঠিক না? তো এইটা হলো যে এখন এর সাথে যদি এনভায়রনমেন্টাল বার্ডেনকে যোগ করা হয়, তাহলে তার রিয়েল কস্টটা বোঝা যাবে, হ্যাঁ, তখন ওই রিয়েল কস্টটাই প্রোডাক্টের, কারণ ওই বাড়তি টাকাটা ক্যান বি স্পেন্ড ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। ওকে, সো শ্যাডো প্রাইস ইজ এ ভ্যালু দ্যাট রিফ্লেক্টস ট্রু অপরচুনিটি কস্ট। আসলে আমরা একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করি, এর জন্য অপরচুনিটি ট্রু কস্টটা কি, আসলে আমরা ভেরি অফেন এই দি কস্ট অফ দি এক্সটার্নালিটিস বা বার্ডেনস ইজ এক্সক্লুডেড, হ্যাঁ, এর সাথে ধরা হয় না। Green taxes, use of green taxation is an important tool for seeking environmental management goals. One of the most effective ways of countering environmental damage and supporting sustainable development would be to shift the tax burden from income to eco taxes. যে শুধু ইনকাম করেছে কত টাকা, তার উপর বছর তো ইনকাম ট্যাক্স দেই আমরা, মাসে মাসে আমাদের তো কেটে নেয় বেতন থেকে, আবার বছর হিসাব করে সেখানেও দেই, হ্যাঁ, বছরের সব মিলে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আমি পার্সোনালি ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ। কিন্তু এখন ট্যাক্স বার্ডেনটা এই ইনকাম থাকবে ইকো ট্যাক্সেস। ইউ আর অ্যান ইন্ডাস্ট্রি, you are a manufacturing unit, you are polluting, you are causing the damage to the society, so you have to pay, you have to be given a burden of tax. Society ki kharoj, society যেটা pay করছে, for example in terms of the cost for your health, right? And for example আমরা যদি এখন if we ask who will be responsible for the air quality index, very poor air quality index, এই যে প্রত্যেকটা মানুষ অসুস্থ হচ্ছে, দে আর গোয়িং টু দ্য হসপিটাল, দে আর পেইং দেয়ার, এই টাকাটা তো আর ওই ইন্ডাস্ট্রিটা দিচ্ছে না আমাকে, তাই না? উই আর পেইং আওয়ারসেলভস, হ্যাঁ। তো এই যে কস্ট, এই কস্টটা তাহলে দ্যাট শুড বি ফ্রম দি ইন্ডাস্ট্রিজ, এবং দিস কস্ট হ্যাজ টু বি ইম্পোজড
on the industries or on the polluting farms by units. And this could be added to products, energy, services, materials. এটা হতে পারে any sort of products, energy use মানে যার গাড়ি আছে সে বেশি ট্যাক্স দিবে, যেমন আমরা we are paying for example, right? বাকিরা তো গাড়ি ধোয়া খাচ্ছে, তাদের গাড়ি নাই সাধারণ মানুষ, so they are suffering. তুমি গাড়ি চড়বা, তুমি এয়ার কন্ডিশন ব্যবহার করবা, এবং সেই যার জন্য এনার্জি আরেকজন পাবে না, আরেকজন ফর এক্সাম্পল দে উইল বি সাফারিং, তাইলে তাদের ইনসেন্টিভটা কি হবে? হ্যাঁ, এই কস্টটাকে দিতে হবে, তারা হাসপাতালে খুব বেটার ট্রিটমেন্ট পায়, ফ্রি ট্রিটমেন্ট পায়, রাইট? সেই ইন্স্যুরেন্স, সেই কস্টটা শুড বি borne by the polluting sectors. এটাকে বলা হচ্ছে কনজিউমার পেজ। হ্যাঁ, দ্য কনজিউমার, তুমি তোমার গাড়ি আছে, তুমি হ্যাভ টু পে, তোমার এসি আছে, তুমি পে করবা, তুমি প্রোডাক্ট ব্যবহার করো, ইউ হ্যাভ টু পে। ইটস কল্ড কনজিউমার পেজ, রাইট? The function of green taxes is not to raise revenue for government, but rather to provide the participants in marketplace with accurate information about true cost. কিন্তু টাকা পয়সা ইনকাম করে না, কিন্তু লোকজন জানুক, হ্যাঁ, you can be aware through this process that how much contamination or emission you are contributing, you are doing, right? You are generating by using this particular product. হ্যাঁ, আমি একটা এসি ব্যবহার করছি, এইটা কি পরিমাণ এনার্জি যাচ্ছে, কি পরিমাণ বার্ডেন আমি ক্রিয়েট করছি, হ্যাঁ, এটা আমাকে জানতে হবে। For example, tax on CFCs, chlorofluorocarbons, reflects their impact on ozone. Green taxes counter the pursuit of lower prices by externalizing the true costs, ensuring that the purchaser is aware of the cost of environment, by the purchaser, the user, so that we can come to learn that what sort of impacts we are creating. এটা অনেক attempts to integrate external costs of production into prices should not burden the poor or punish the middle classes. দেখছো এই যে কথাটা, যে any sort of cost, external cost, এই যে এই ওয়াটার বোর্ড নষ্ট করে দিলাম, ইটিপি বসাইতে হবে, সে সব খরচ ধরা হলো, and then this is how the price of the product is fixed, but it can certainly punish the burden the poor. The poor cannot really access to that goods or resources. একটা জিনিসের দাম বেড়ে গেলে, হ্যাঁ, যে কারণে বাড়ুক, হ্যাঁ, পোর পিপল কিন্তু অলওয়েজ সাফার। আমাদের দেশে তো একটা ডিসক্রিমিনেটরি জায়গা, এখানে গরিব মানুষের যে কি হাল সেটা তার আমরা খবর রাখি না। হ্যাঁ, এটা আসলে বর্ণনার বাইরে, ঠিক না? যে মানুষ কিন্তু দে ক্যানট অ্যাক্সেস টু ইভেন গুড ফুড, বেটার রিসোর্সেস পারে না তারা, বেটার হেলথ কেয়ার, অনেক সাফার করে। যে আমাদের এনভায়রনমেন্ট পলিসি, আমাদের সবকিছুই অ্যাকচুয়ালি বার্ডেন দি পোর, হ্যাঁ, এবং পানিশ দি মিডল ক্লাস। মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু দে ক্যানট এক্সপ্রেস, হ্যাঁ, তাদের সাফারিংস গুলো বলতেও পারে না, আবার দে ক্যানট টলারেট। এই ধরনের অবস্থা আমাদের এখানে, তাই না? বাট ইফ ইউ গো টু দি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, যেখানে সবার হেলথ ইন্স্যুরেন্স, সবার অ্যাক্সেস টু ফুড অ্যান্ড আদার রিসোর্সেস মোর অর লেস ইকুয়াল। একজন যদি 10 লাখ টাকা ইনকাম করে, কারো যদি 50,000 টাকা ইনকাম, ওই দেশের কনটেক্সটে মোর অর লেস হ্যাভিং ইকুয়াল অ্যাক্সেস, সেও একই ডাক্তারের কাছে যায়, একই হাসপাতালে যায়, বিকজ প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে। যার ইনকাম বেশি তার ইন্স্যুরেন্স তত বেশি হাই, যার ইনকাম কম তার ইন্স্যুরেন্সও কম। এই সোসাইটি, এগুলো ওয়েলফেয়ার, হ্যাঁ, দিস ওয়েলফেয়ার। যার ইনকাম $5,000 তার ইন্স্যুরেন্স অনেক বেশি হাই কম্পেয়ার্ড টু দোজ আর্নিং অনলি $1,000, right? And having same access to medical facilities and food and all. হ্যাঁ, কোটিপতিতে বোঝা যায় না, সেও ট্রেনে চড়ে, ট্রেনে করে যাচ্ছে, সেও যাচ্ছে, প্রত্যেকেরই গাড়ি আছে, প্রত্যেকেরই বাসায় একই রকম সুবিধা, রাইট? ফিউ পিপল হ্যাভ দেয়ার ওন হাউসেস, এরা মিলিয়ন আলাদা, কিন্তু মোর অর লেস জেনারেল পিপল তারা হ্যাভিং সেম অ্যাক্সেস টু রিসোর্সেস। যাই হোক, দি এম ইজ টু গিভ পিপল and companies incentives to invent. এই যে কোম্পানি কি হতে হবে, তারা যেন ইনোভেটিভ হয়, তাদের নতুন নতুন, হ্যাঁ, আমাদের কোম্পানিতে তো রিসার্চও থাকে না, বিদেশ কোম্পানি সব রিসার্চও থাকে, তার অনেক হাই ইনকাম, যেখানে অনেক স্যালারি দিতে হয়। They're continuously doing research, how to be innovative, how to reduce water consumption, how to reduce resource consumption,
ইত্যাদি, respond to better environmental challenges তো শেষ নাই, সেগুলো কিভাবে how to better tackle, হ্যাঁ, this has to be continuously studied, investigated. The green taxes should encourage manufacturers to seek to reduce waste. যত green taxation, তার মানে ম্যানুফ্যাকচারার কি করবে, আস্তে আস্তে ওয়েস্ট, সমস্যা কিন্তু ওয়েস্টেজ নিয়ে, ওয়েস্ট ওয়াটার বা ওয়েস্টেজ বা গ্যাসিয়াস হোক, যেটাই হোক, আমাদের বুড়িগঙ্গা তো ধ্বংস করেছি তো ইন্ডাস্ট্রির ওয়েস্টেজ দিয়ে, তাই না? ক্রোমিয়াম, এর মধ্যে হেভি মেটালস, এর মধ্যে হ্যাঁ রেসিডিউজ, এগুলো তো সব এই ওয়েস্টেজ বা ওয়েস্ট ওয়াটার, বা বাতাস নষ্ট হয়েছে সব তো এমিশন থেকে, অ্যারোসলস ইত্যাদি। সেগুলোকে কিভাবে ওয়েস্ট রিডাকশন করা যায়, হ্যাঁ, and other environmental damage to keep down their costs and thus prices to the purchaser. Taxation is also becoming an important tool in the quest for sustainable development. Research আগে বলেছি, they have long been working. The tax impose করলেই কিন্তু আস্তে আস্তে মানুষ অ্যাওয়ার হয়ে যাবে যে তুমি গাড়ি কিনবো না, আমার দুইটা গাড়ি আছে না, I can afford one, হয়তো অ্যাফোর্ড করতে পারে, I can afford 3 but I will keep one. কেন? 2 গাড়ি মানে, এক গাড়ি থাকলে বছরে 1 লাখ, 2 গাড়ি থাকলে 4 লাখ, এরকম যদি আমাকে ট্যাক্স বার্ডেন করে, ঠিকই মানুষ তখন কি হবে, মানুষ বাধ্য হবে এবং তার বেনিফিটটা সোসাইটি পাবে। So one problem associated with the attempts to agree international green taxation is that it may come into conflict with sovereignty. এটা ডিফারেন্ট ইস্যু। যখন রিজিওনাল, হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল গ্রিন ট্যাক্সেশন কথা বলে, তখন আবার একটু sovereignty, এটা অন্য স্টোরি। There are a number of taxation approaches having potential for controlling global climate change. হ্যাঁ, ট্যাক্সেশন অ্যাপ্রোচ, যেমন ট্রেডেবল এমিশন কোটা, ট্রেডেবল এমিশন, এটা নিয়ে কথাবার্তা কিয়োটো প্রোটোকলে তোমরা নিশ্চয়ই শুনেছো। কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটোতে একটা প্রোটোকল অ্যাডপ্ট করা হয়েছিল 1990s-এ, যে কিভাবে ট্রেড করা যায় এমিশন কোটা, তাই না? এখন বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশের এমিশন ইন্ডাস্ট্রি নাই, খুবই কম, যা আছে তাও আবার আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছে, আর যতটুকু আছে সেটা গ্লোবাল কনটেক্সটে কিছুই না। আমাদের যে পার ক্যাপিটা এমিশন মাত্র 0.3 টন পার ক্যাপিটা, টোটাল হয়তো 100ও হয়নি, মিলিয়ন টন। তো 100 মিলিয়ন টন, আর চায়না একাই ধরো 30,000 মিলিয়ন টন, হ্যাঁ, কত ডিফারেন্স। তাহলে চায়না একটা কান্ট্রি কম্পেয়ার টু ইটস সাইজ, এর সাইজ সারা পৃথিবীর সাইজের কয় গুণ, তাহলে সারা পৃথিবীর এমিশনের 100%-এর মধ্যে কতটুকু সে এমিট করতে পারে। বা যদি পার ক্যাপিটাও যাও, অন্যান্য দেশ আবার বলে পার ক্যাপিটে যাবো, ইন্ডিয়া, কারণ কি পার ক্যাপিটে গেলে তাদের লাভ বেশি, তারা বেশি এমিট করতে পারে, কারণ 165 কোটি লোক, হ্যাঁ, চায়নাতে, ইন্ডিয়াদের 135 কোটি, তাহলে তাদের কোটাও বেশি হবে, যে না আমরা পার ক্যাপিটে ধরবো। যেভাবে তুমি হিসাব করো, অনেক কান্ট্রিজ আছে, দে আর নট প্রডিউসিং টু দ্যাট লেভেল অফ এমিশন, হোয়াট দে ক্যান ডু, দে ক্যান পারচেজ। এটা ওপেন মার্কেটে বিডিং হইতে পারে, অকশনে যেতে পারে, যে আমার এই পরিমাণ এমিশন পারমিট আছে, বাট আমি সেটা ফুলফিল করতে পারিনি, আমার বাংলাদেশ অ্যাজ কান্ট্রি 500 মিলিয়ন টন আমরা এমিট করতে পারি, কিন্তু আমরা উই আর প্রডিউসিং অনলি 100 মিলিয়ন টন। আমাদের যেহেতু ক্ষমতা নেই, ইন্ডাস্ট্রি নাই, রাতারাতি তো ইন্ডাস্ট্রি করা যাবে না, চাইলে আমরা এমিশন করতে পারি না, তাইলে 400 মিলিয়ন টন আমরা বাকি বিক্রি করবো কাদের কাছে, those who need বা require more emission like China, USA বা ইন্ডিয়া ইত্যাদি। এরকম ইন্টারেস্টিং ছিল, বাট বড়লোক দেশগুলো তো মানেই না ট্রেডেবল এমিশন কোটা, বিশেষ করে ইউএসএ। চায়না বলেছে যে না, আমরা উই প্রডিউস ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা কেন এমিট করি, কার্বন এমিশন করি, বিকজ সারা পৃথিবী আমাদের গুডস কনজিউম করে। চায়না যদি একটা কথা বলে, সেটা তো আর কারোর, হ্যাঁ, সেটা কিছু বলার নেই, তাই না? এখন যেসব মাতব্বর দেশ আছে, বড় বড় দেশ, জিও পলিটিক্স পড়বা তোমরা, পলিটিক্যাল জিওগ্রাফি, ইউএস এর পরে আসছে এখন প্যাসিফিক ওরিয়েন্টেড চায়না, সুপার পাওয়ার হবে, হ্যাঁ, অনেক স্টোরি আছে, ক্রিটিক্যালি পড়তে হবে। এর সাথে গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইকোনমি, হ্যাঁ, এগুলোর সাথে অনেক বেশি লিঙ্কেজ আছে। কন্ট্রোল, কে কোনটা কন্ট্রোল করে। এনিওয়ে, সো এনার্জি ইউজ ট্যাক্স, কার্বন এমিশন ট্যাক্স, এনার্জি ইউজ ট্যাক্স, এগেইন এসি, যার যত বেশি, এটা অলরেডি বাংলাদেশেও আছে। যে গরিব মানুষ, যার মাসে 10 কিলোওয়াট, তার টাকাও কম, একটা স্ল্যাবের পরে যে যত বেশি ইলেকট্রিসিটি কনজিউম করবে, তার
রেটও তত হাই, এক্সপেন্স তত হাই হবে, এটাই নিয়ম। ইন্ডাস্ট্রি যেমন বেশি করে, ইন্ডাস্ট্রির এই পার কিলোওয়াটের দামও বেশি। হ্যাঁ, তো এইভাবে আসে। যেমন ইনকাম, বছরে 2 লাখ ইনকাম, তো তোমার কোনো ট্যাক্স লাগবে না। 4-5 লাখ মধ্যে একরকম, 10 লাখ মধ্যে 15 লাখ যেই পার হবে তার আবার হাই রেট অফ ইনকাম ট্যাক্স, এটাই নিয়ম। তার মানে টাকা বেশি ধরতে হবে। সারা পৃথিবী এরকমই সিস্টেম, এটা ঠিক আছে। ট্যাক্সেশন অ্যাসোসিয়েটেড উইথ টেকনোলজি ট্রান্সফারস, টেকনোলজি ট্রান্সফার। হ্যাঁ, তাহলে টেকনোলজি ট্রান্সফার মানে এমন টেকনোলজি তোমাকে গ্রহণ করতে হবে যে কোন টেকনোলজি নিলে পরে, হ্যাঁ, যে সেখানে তোমার এমিশন কম হবে নাকি বেশি হবে, তার সাথে ট্যাক্সেশন আছে। রিডিউস ট্যাক্সেশন ফর প্রোভাইডিং কার্বন সিঙ্কস, হ্যাঁ, যারা কার্বনকে সিঙ্ক করে, লাইক যে আমার একটা নার্সারি আছে, আমার একটা রিনিউয়েবল এনার্জি সোলার প্ল্যান্ট আছে, বায়োগ্যাস প্ল্যান্ট আছে, আমি তো আরো কার্বন সিঙ্ক করছি, কার্বন এমিট না করে আরো পরিবেশের ভালো কাজ করছি, তাই না? সো আমার সেখানে ট্যাক্স কম হবে, ট্যাক্স বার্ডেন, হ্যাঁ, ট্যাক্স এক্সাম্পশন হবে, এরকম অনেক ধরনের পলিসিস আর সামটাইমস অফার্ড বাই দি কান্ট্রি ইত্যাদি। ওকে, পিগুভিয়ান ট্যাক্সের কথা বলেছি, যে ব্রিটিশ ইকোনমিস্ট আর্থার পিগু, হি সাজেস্টেড দ্যাট দি সলিউশন টু দি প্রবলেমস অফ নেগেটিভ এক্সটার্নালিটিস। সলিউশনটা কি? নেগেটিভ এক্সটার্নালিটি মানে ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করেছে, কিন্তু তার এক্সটার্নালিটি কি? বার্ডেন, আশেপাশে ওয়েস্ট ওয়াটার তৈরি করেছে, তখন তাকে কি করতে হবে? টু প্লেস ট্যাক্স অন ইন্ডাস্ট্রিজ দ্যাট আর বেসড অন এক্সটার্নাল কজ দে জেনারেট। কারণ এই যে বাইরের যে মানুষজন আছে, তাদের পরিবেশ দূষণ করে তাদের হেলথ শেষ করে দিচ্ছে, তাদের পানি, তারা খারাপ পানি খায় এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে দে সাফার ফ্রম ডায়রিয়া এন্ড আদার ডিজিজেস, সো দে হ্যাভ টু সাফার। এই কস্টটাকেও হ্যাজ টু বি ইন্টারনালাইজড। তো এই কস্টটাকে বলছে ইন্টারনালাইজিং দি এক্সটার্নালিটিস অ্যান্ড রিইম্বার্সিং দি সোসাইটি। আমাদের দেশে এটা চিন্তা করতে পারি আমরা, যে একটা ইন্ডাস্ট্রি তার আশপাশে কারা বাস করে, যে তাদেরকে মালিক খোঁজ নিয়ে তাদেরকে পয়সা দিবে? মালিক পালে তাদেরকে উচ্ছেদ করে দেয়, ঠিক না? যে ওই ইন্ডাস্ট্রি ওনার কি করবে? দোজ হু আর লিভিং ক্লোজ টু দ্য ইন্ডাস্ট্রি, দে উইল বি ডিসলোকেটেড, দে উইল বি ডিসপ্লেসড, তাই না? কিন্তু তারা যদি তোমার কোর্টে কেস করে, ফর এক্সাম্পল, তাদের গরিব, তাদের কোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারে না, ফার্স্ট ওয়ার্ল্ডে গেলে বুঝতে পারো, তারা কিন্তু সিরিয়াস, তারা কেস করে দেবে এবং কেস জিতেও যাবে। জিতে গেলে তাদের প্রচুর কম্পেনসেশন দিতে হবে। এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যে যারা কমিউনিটি, তারা দে রিসিভ রেগুলার পেনাল্টিস, তারা পায়, ইনসেন্টিভ পায়, রাইট? বিকজ অফ লিভিং ইন এ ভেরি রিস্কি বা ফ্রাজাইল কন্ডিশন। এই ইন্ডাস্ট্রির কারণে তাদের লাইফ রিস্ক আছে, হেলথ হ্যাজার্ড আছে। হ্যাঁ, এই ট্যাক্সকে বলছে যে পিগুভিয়ান ট্যাক্স। পিগু যেহেতু এটাকে আইডিয়াটা দিয়েছেন উনি ইকোনমিস্ট, এই যে নাম হচ্ছে পিগুভিয়ান ট্যাক্সেস। কার্বন এমিশন ট্যাক্স কথা আগে বলেছি অলরেডি, অনেক স্টেপস টু অ্যাডপ্ট দিস অ্যাপ্রোচ, বাট প্রসপেক্টস অফ এ ওয়াইডলি প্র্যাকটিস গ্লোবাল কার্বন ট্যাক্স ইজ ফার রেসিং, রাইট? বিকজ এই যে বললাম, ইউএসএ বড় বড় দেশ যারা, দোজ আর প্রডিউসিং হাই লেভেল অফ কার্বন, দে ডোন্ট এগ্রি, হ্যাঁ, যে ওয়াই শুড উই পে, দিবে না। ট্রেডেবল এমিশন কোটার কথা আগেই বলেছি। Marketable auctionable permits have been applied in a number of countries. USA, they have been used for control of air pollution emission for over a decade. There has been a considerable interest in the use of tradable emission quotas for dealing with transboundary atmospheric pollution. এটা হতে পারে। হ্যাঁ, কিয়োটো প্রোটোকলের কথা বলা হয়েছে, যে সেখানে ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট ওয়াজ এস্টাবলিশড। হ্যাঁ, that was likely to trade emissions permits among its members. Emission trade can primarily be made among the developed countries and also the developing countries, right? বিশেষ করে এমিশন তো তাদের অনেক বেশি কম্পিটিং। হ্যাঁ, ছোট দেশ হলেও অনেক তাদের লাগে এমিশন, বিকজ ইন্ডাস্ট্রিজ আছে অনেক, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি আমরা বলি, শিল্পোন্নত, না? বিশেষ করে পৃথিবীর 7টা দেশের কথা আমরা বেশি করে জানি, G7 কান্ট্রিজ বলি, ইউএসএ, চায়না, ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি, এই তো এরকম 7টা দেশ। হ্যাঁ, তাদেরকে G7 কান্ট্রি বলা হয়। কানাডা আছে সাথে। এনিওয়ে, সো আমরা এখানে স্টপ করি আজকে, অলরেডি 1 hour হয়ে গেছে, পরের ক্লাস দিতে পারি না দেখি। সো থ্যাংক ইউ। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, এনিথিং দ্যাট ইউ ক্যান আস্ক মি। So we'll switch on to our next topic in the next class.
তানভীর আহমেদ, Yes, sir. আসফাত আরা জলি, Present, sir. রায়না খান, Present, sir. মৌসুমী আক্তার স্যার মৌসুমী নেট চলে গেছে। আছে না? আচ্ছা, মাহাপারা হাসান, ইয়েস স্যার। অলিউর হোসেন, আবুল হোসেন টিটু, Yes, sir. নাজমুস সাকিব, Yes, sir. পূজা দে, আনিশা খন্দকার, ইয়েস স্যার। রুকাইয়া তান্নি, ইয়েস স্যার। যারা এই রক্তিম। আচ্ছা, আগামী দিন করি বুঝছো, বা পরের দিন আমার আসলে